সৃষ্টিশীলতা আর প্রকৌশলের এক দারুণ মিথস্ক্রিয়ায় তৈরি হয় সফটওয়্যার। এটি মূলত যন্ত্রের ভাষা, যা মানুষের সাথে প্রযুক্তির যোগাযোগকে সহজ করে। বাংলাদেশ এই সফটওয়্যারের জগৎকে চিনেছে মাত্র কিছুদিন, তারপর থেকেই বলা হচ্ছে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাতকে ছাড়িয়ে যেতে যে প্রযুক্তি শিল্পের হাতছানি, তার ডিএনএ সফটওয়্যার। এটি হতে পারে আগামীর বিলিয়ন ডলারের প্রোডাক্ট, কিন্তু তার আগে দেশের ব্যবসার পরিবেশে যে অসংখ্য বাগ আছে সেগুলো কিভাবে ফিক্স হবে তা জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এ বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্বনামধন্য সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ব্র্যাক আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হককে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। অনেক অনেক জনাব শাহরিয়ার হক, শুরুতেই আপনাকে আমরা ধন্যবাদ জানাতে চাই, কারণ আমি জানি আপনি খুব ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের এখানে আজকে স্টুডিওতে যোগ দিয়েছেন এবং আপনার সাথে আমার এই প্রথম এই আয়োজনে সামনাসামনি কথা হচ্ছে। যখনই বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা হয়, তখনই আমরা গত কয়েক বছর ধরে কিছু জিনিস শুনি যে সফটওয়্যারকে ঘিরে বিলিয়ন ডলারের বাজার তৈরি হতে পারে বা আমাদের প্রচুর সম্ভাবনা আছে। প্রশ্ন দুটো করতে চাই একসাথে। একটা হচ্ছে সফটওয়্যারের বিবর্তন বা এভলিউশনটাকে আপনি কতটা ম্যাচিউরড মনে করেন বাংলাদেশে গত কয়েক দশকে? দ্বিতীয়ত হচ্ছে যে বিলিয়ন ডলারের বাজারের কথা বলি, আমরা কি আসলেই তার ধারে কাছে আছি? জি, থ্যাংক ইউ আপনাকে ফর দ্য ইনভাইট অ্যান্ড যমুনা টিভিকে হ্যালো টু অল দ্য অডিয়েন্স। ডেফিনেটলি দের ইজ এ হিউজ পোটেন্সিয়াল। বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা কত ম্যাচিউর হয়েছে, ইটস অ্যাকচুয়ালি ভেরি হার্ড টু সে, because you need to understand maturity definition tech. It's a very multi-dimensional indicators that speaks at a nation how mature it is in terms of the software industry. So definitely from a nascent market, the last decade, Bangladesh's software industry is contributing to our national GDP. So I think 2024 expected আমাদের revenue $1.6 billion expectation, যেটা I think last year close to $1 billion. So about 9-10% একটা growth. So ওই দিক দিয়ে দেখলে হ্যাঁ, যেখান থেকে আমরা শুরু করছিলাম we are progressing, but is the velocity the right velocity? Speed of progressটা I think can be better. সো ওই দিক দিয়ে বলবো যে হ্যাঁ, কিছু প্রগ্রেস হচ্ছে। আর আপনার কোশ্চেন ছিল যে কাপল অফ বিলিয়ন ডলার্সের ইন্ডাস্ট্রি, খুব আলোচনা হয় সবসময় যে আমরা এই বিলিয়ন ডলার ছুঁয়ে ফেললাম, আসলে কি তাই কিনা? হ্যাঁ, বাট ইটস নাথিং অনেস্টলি স্পিকিং। আমি এগেন নিজেকে জানতে হলে তো কম্প্যারিজন একটা করতেই হয়। সো ইফ আই এম টু কম্পেয়ার উইথ ইন্ডিয়া, ফরগেট অ্যাবাউট দেয়ার ন্যাশনাল generation of revenue from software industry. আমরা যদি ইন্ডিয়ার একটা কোম্পানির কথাই চিন্তা করি, টাটা কনসাল্টিং অথবা ইনফোসিস, তারা নিজেরাই 24-25 বিলিয়ন ডলার আর্ন করছে। সেখানে আমরা অ্যাজ আ নেশন 1-2 মিলিয়নের এক্সপেকটেশন নিয়ে থাকি। সো আই থিঙ্ক এই এক্সপেকটেশনটা আমাদের অনেক কম, আরও বাড়াতে হবে। সো আই থিঙ্ক ইফ উই হ্যাভ দ্য রাইট প্ল্যান, দ্য রাইট পিপল অ্যান্ড দ্য রাইট স্ট্র্যাটেজি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দ্য রাইট ইনভেস্টমেন্ট, I think we can develop and মানে couple of billion now, মানে we can have $1 trillion industry in Bangladesh. So it's definitely possible. একটা জিনিস সবসময় আমি দেখি, যখনই ধরুন কোনো একটা কোম্পানি সফটওয়্যার কিনবে, ধরুন বাংলাদেশের বড় বড় কোম্পানিগুলো যখনই সফটওয়্যার কিনতে চায়, তারা সবসময় বিদেশি সফটওয়্যার কিনতে চায়। তো এই মার্কেটকে সার্ভ করা আসলে কতটা সহজ আমি জানি না, আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলবেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেকে বলেন, আমি যারা আপনাদের পটেনশিয়াল ক্লায়েন্ট, আমরা তাদের সাথে যখন কথা বলেছি, তারা বলছেন যে এখনও বাংলাদেশের এটা তাদের জেনারেল পারসেপশন যে এখনও বাংলাদেশের যারা সফটওয়্যার তৈরি করছে তারা অনেকটা ইনিশিয়াল লেভেল বা বেসিক টাইপের সফটওয়্যার তৈরি করছে, তারা যেখানে আরেকটা ফ্রন্টিয়ার টেকনোলজি বা আরও সামনের দিকে আরও আধুনিক সফটওয়্যার চান। আমরা আসলে কতটা এগোতে পেরেছি? বিদেশি প্রতিষ্ঠানের সফটওয়্যারের দিকে আসলেই ক্রেতাদের ঝোঁক আছে কিনা? I think that's a right comment. বিদেশি সফটওয়্যারের প্রতি ঝোঁক থাকে, and I think that's not a bad thing. থাকে because maybe they are getting a better software, maybe ওদের কোয়ালিটি ভালো, সার্ভিস ভালো। আসলে মেবি বলবো না, বিদেশি যে সফটওয়্যারগুলা they have matured into a good product এবং সেগুলা বিভিন্ন দেশে চলছে। সো আপনি যখন কোনো জিনিস কিনবেন, ইউ ডু আ রিসার্চ যে প্রোডাক্টটা আরও কোনো কোম্পানি ইউজ করছে কিনা। সো এরকম এভিডেন্স থাকে, ইউ
call for reference, and then you are leaning towards buying that product. Unfortunately, বাংলাদেশ থেকে এখন ওরকম কোনো ম্যাচিউর বড় প্রোডাক্ট মানে ইফ বের হয় নাই। মানে ফর এক্সাম্পল ইআরপি, এটা খুব একটা বাজওয়ার্ড, এখন অনেক অর্গানাইজেশন ইআরপি ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে। সেখানে সবসময় এসএপি, ওরাকল, মাইক্রোসফট ডাইনামিক্স, এই বড় বড় কোম্পানিদের সফটওয়্যারই কিনতে চায়, বাট দে আর ভেরি এক্সপেন্সিভ। তারপরেও কিনতে চায় বিকজ দিস প্রোডাক্টস আর রানিং in many big organizations. So they have a track record that they can do the job. But এমন কিছু ওইখানে নাই যেটা প্রবাবলি বাংলাদেশে বানানো যাবে না, বাংলাদেশে থেকে ডেফিনেটলি যাবে। আমি যদি একটা এক্সাম্পল দিই, ব্র্যাক আইটি যে একটা ইআরপি স্ক্র্যাচ বিল্ড করেছে ফর আ ভেরি বিগ ক্লায়েন্ট, এটা সার্ভ করে অ্যাবাউট 100,000 এমপ্লয়িজ আর ইউজিং দ্যাট, deployed in 4,000 branches. বাট এই যে একটা স্টোরি, এরকম অনেক স্টোরি হতে হবে, এবং দেন বাংলাদেশের ক্লায়েন্টরাও ফিল করবে যে না, আমাদের দেশেই তো রেডিমেড প্রোডাক্ট আছে, দে আর ভেরি স্কেলেবল, দে ক্যান ট্যাকেল হিউজ ভলিউম অফ ডেটা, ট্রানজ্যাকশন পার সেকেন্ড অনেক হাই তারা ট্যাকেল করতে পারে। সো এরকম যখন একটা দুইটা প্রোডাক্ট ডেভেলপ হয়ে যাবে, তখন দেখবেন যে অবভিয়াসলি ক্লায়েন্ট, কারণ কস্টিংয়ের দিক দিয়ে যদি বাংলাদেশে তৈরি করা হয়, ডেফিনেটলি ইট উইল বি ভেরি চিপার। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দ্য রাইজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্য রাইজ অফ মেশিন লার্নিং, এটা নিয়ে অনেকে ভয় পায়। অনেকে বলে যে টেকনোলজি যদি মানুষের সক্ষমতাকে ছাড়িয়ে যায়, বা টেকনোলজি যদি এমন হয় যে যেটাতে সামনে আসলে মানুষের দরকার হবে না, সেটাকে কিছুটা নিয়ন্ত্রণ করা দরকার। কিন্তু আমরা যদি ওয়ার্ল্ডের বিগ জায়ান্টদেরকে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে তারা এই টেকনোলজির ইনোভেশন নিয়েই তারা বেশি বেশি কাজ করছে। আমি ব্র্যাক আইটির সিইও না, আমি এই মার্কেটের একজন এক্সপার্ট হিসেবে আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই ধরনের যে নতুন প্রযুক্তির কথা বলা হচ্ছে, এগুলোর কে আসলে কিছুটা নিয়ন্ত্রণ করা উচিত বলে আপনি মনে করেন কিনা? ডেফিনেটলি নিয়ন্ত্রণ তো, মানে সফটওয়্যার ইনোভেশন অর ইনভেনশন, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এনি ইনভেনশন, নিউক্লিয়ার পাওয়ার, দেখুন নিউক্লিয়ার বোম হিসাবে ইউজ করা যায়, ইউজ অফ ওয়েপন, হ্যাঁ, যেরকম ইউনাইটেড স্টেটসে গান ইউজেজ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। সো এনি টুল, সেটার ইউ ক্যান ইউজ ইট প্রপারলি অর ইউ ক্যান অলসো মিস ইউজ ইট, বাট ডেফিনেটলি দেয়ার হ্যাজ টু বি আ রেগুলেশন। এআই নিয়ে যেটা একটু স্কেয়ারি, সেটা হচ্ছে যারা ইনভেন্টার তারা অনেক সময় অ্যাট এ লস, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজেরাই অনেক কিছু শিখে যাচ্ছে, কমিউনিকেট করছে, কিভাবে করছে ওই জায়গাতে তারা নট শিওর। সো যখনই কোনো আননোন থাকবে, ওই জায়গাতে আসলে একটা রিয়েল ভয় ডেফিনেটলি থাকে। আরেকটা হচ্ছে যে এই যে এখন যেরকম চ্যাট জিপিটি আসছে, উই অল ডাম্প ইন আওয়ার ডেটা অ্যান্ড কোয়ারি, বাট এই ডেটাগুলো কিন্তু পাবলিক হয়ে যাচ্ছে। সো এখানে এখন অনেক অর্গানাইজেশন তাদের এমপ্লয়িরা কিভাবে চ্যাট জিপিটি ইউজ করবে, এআই ইউজ করবে, সো এগুলোর রুলস অ্যান্ড রেগুলেশন দিচ্ছে। আর এমনিতে যদি আমি চিন্তা করি ইনোভেশন, যেটা এলন মাস্ক, মার্ক জুকারবার্গ, গুগল, অ্যালফাবেট যখন অ্যানালিটিক্স, এগুলা তো আসলে দে আর সো পাওয়ারফুল। If you use it in a way, you can really have control on human beings. You can predict human behavior, or actually you can influence a human being to behave in a certain way. So এগুলা কিন্তু খুব পাওয়ারফুল টুল। সো ডেফিনেটলি এখানে রেগুলেশন থাকা উচিত। আলাদা আইন কি হওয়া উচিত বাংলাদেশে? অনেকে বলেন যে না, শুধুমাত্র বাংলাদেশে একটা নীতিমালা করেছে, এটা আইন হয়ে গেলে আরেকটু ভালো হয় এটা নিয়ন্ত্রণ করা। হতে পারে, এটা ব্যাপারে আমি আসলে শিওর না, বাট আই থিঙ্ক উই শুড ফলো দ্য ডেভেলপড কান্ট্রিজ, বিকজ ওইখানে তো এআই এইসব জিনিসের ইউজেজ অনেক বেড়ে গেছে। সো উই ক্যান লার্ন ফ্রম দেম। যেরকম আমরা দেখেছি যে ফিউ ইয়ার্স এগো ইউএস ইলেকশনে অ্যানালিটিক্স নিয়ে অনেক ধরনের কোশ্চেন আসছে। লট অফ গুগলের সিইও মার্ক জুকারবার্গ তাদেরকে সেনেটের সামনে যে এক্সপ্লেন করতে হয়েছে। সো উই ক্যান লার্ন ফ্রম দ্য ইস্যুস দ্যাট দে হ্যাভ ফেসড, এবং ওইটার ভিত্তিতে ইফ দে আর ডেভেলপিং রুলস অ্যান্ড লজ, আই থিঙ্ক উই শুড অলসো অ্যাডপ্ট দ্যাট। এই প্রশ্নটা করে আমি একটা বিরতি নিব। সেটা হচ্ছে যে অনেকে বলেন যে সফটওয়্যার তৈরি, দেশের ভিতরে সফটওয়্যার আসলে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, এটা আরেকটু সবার আয়ত্তে থাকা উচিত। আবার অনেকে বলেন যে উন্নয়নশীল দেশে আমরা যে ধরনের প্রযুক্তির কথা এখন ভাবছি, সেগুলোকে অ্যাডপ্টেড করতে হলে গভর্নমেন্ট লেভেলেও কিছু পলিসি দরকার, যাতে সফটওয়্যার মানুষের ব্যবহারের জন্য আরেকটু সহজলভ্য হয় বা আরেকটু কম দামি হয়।
এই ধরনের কোনো ইনিশিয়েটিভ আসলে নেওয়া যেতে পারে কিনা, বা সফটওয়্যার কি আসলেই ব্যয়বহুল হয়ে যাচ্ছে বাংলাদেশে? বাংলাদেশে টু বিগিন উইথ, বিকজ এই ডিজিটালাইজেশন, ন্যাশনাল ডিজিটালাইজেশন ইনিশিয়েটিভ এবং অ্যাজ আ কান্ট্রি মুভিং টুয়ার্ডস ডিজিটালাইজেশন, উই হ্যাভ জাস্ট স্টার্টেড। আমার মানে উই আর স্টিল অ্যাট আ ভেরি টডলার স্টেজ। সো একটা জিনিসের প্রাইস তো নির্ধারণ করে সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ড, রাইট? সো বাংলাদেশের অর্গানাইজেশনস, হাউ মাচ অ্যাপেটাইট দে হ্যাভ টু ইউজ অটোমেশন, or do they even understand how automation can help my organization to be better? যত এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে তত লোকাল ডিম্যান্ড আসবে, এবং যত লোকাল ডিম্যান্ড আসবে ততই কিন্তু সাপ্লাই এবং বিভিন্ন এন্টারপ্রেনার এবং বিভিন্ন কোম্পানি গ্রো হবে বাংলাদেশে। এখনও বাংলাদেশে আপনি এই টেকনোলজি, এই রিলেটেড ফিল্ডের হিউম্যান রিসোর্সের যে এক্সপেন্স, এইটা আসলে ফার লোয়ার দেন ইভেন ইন্ডিয়া অর ইউনাইটেড স্টেটস অর এনি আদার ইউরোপিয়ান কান্ট্রি। সো ওই দিকে আমার মনে হয় যে লোকাল মেড প্রোডাক্টস উইল বি ভেরি কস্ট ফ্রেন্ডলি আগামীতে। এই যে এখন নতুন ধরনের মানে আমরা দেখতে পাচ্ছি যে সরকার এসেছে, আপনারা কি তাদের কাছ থেকে কোনো পলিসি সাপোর্ট বা কোনো ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স থাকা উচিত বলে আপনি মনে করেন, যেটা হয়তো আমাদের তৈরি পোশাক খাত পেয়েছে কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা আইটি ইন্ডাস্ট্রি ওভারঅল পেতে পারে? এইটা তো ডেফিনেটলি, মানে জাস্ট আই ওয়ান্ট গিভ ইউ আই ওয়ান্ট রান আ প্যারালাল এক্সাম্পল। আপনি যদি দেখেন গার্মেন্টস, হাউ ইট হ্যাজ রিয়েলি হেল্পড বাংলাদেশ। এটার বেসিক ফর্মুলাটা কী ছিল? উই হ্যাড লট অফ হিউম্যান রিসোর্স যাদেরকে ইজিলি ট্রেনেবল ইন দ্য গার্মেন্ট সেক্টর, এবং তাদেরকে আমাদের বেশি টাকাও দিতে হয় না, এবং বাইরের জগতে অনেক কাজ ছিল। সো সামবডি অ্যাকচুয়ালি ব্রট দিস, দ্য সাপ্লাই অ্যান্ড ডিম্যান্ডকে এক করেছে। সো ওই জায়গাতেই পিপল উইথ বিগ ওয়ালেটস দে অ্যাকচুয়ালি ইনভেস্টেড ইন গার্মেন্টস ফ্যাক্টরি, গভর্নমেন্ট থেকে অনেক হেল্প হয়েছে। এখন দেখেন সাচ এ বিগ সেক্টর, you just remove the word garment and you use the word technology. So 20,000 graduates are coming out of Bangladesh's বিভিন্ন institutions and university, and অনেকে চলে যাচ্ছে, but যারাও দেশে আছে they can be easily trainable, এবং still the cost that you have to pay to them, it's far less than what you have to pay abroad. এবং বিদেশেও কিন্তু অনেক কাজ আছে, কিন্তু মধ্যে যে জিনিসটা দরকার, somebody should invest in a organization or few organizations, যে বিদেশ থেকে কাজ আনবে, এই যে আমাদের যে এত কেপেবল হিউম্যান রিসোর্স তাদেরকে, যেটা ইনফর্মালি করা হয় আপওয়ার্কের মাধ্যমে, যেটা আমরা বলি আইটি আউটসোর্সিং। এগেন দ্যাটস আ ইনফর্মাল সেক্টর। ওইখানে যারা কাজ করে দে ডোন্ট গেট লোনস ফ্রম ব্যাংক বিকজ দে ডোন্ট হ্যাভ আ বিজনেস কার্ড, স্টিল নট কনসিডার্ড। সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা ওরকম বেশি না। বিয়ের কথা হলে ছেলে কি করে বা মেয়ে কি করে, ফ্রিল্যান্সিং করে। সো সোসাইটি ডাজন্ট রেকগনাইজ দ্যাট। তো এই জায়গাতে একটা বিশাল ভ্যাকিউম আছে, যেখানে কোনো কর্পোরেট বা কোনো ইনভেস্টারিজ বা গভর্নমেন্ট থেকেও যদি একটু হেল্প পাওয়া যায়, ইনভেস্টিং অন এন্টারপ্রেনার্স, যারা ট্রেন করে এই রিসোর্সদেরকে, কারণ অলরেডি তারা ফ্রিল্যান্সিং করছে, এবং বাইরের জগতে অনেক কাজ, $1 trillion মতন কাজ আউটসোর্সিং হবে ইন দ্য নেক্সট 2 years ওয়ার্ল্ড ওয়াইড, জাস্ট সফটওয়্যার সেকশনে। এবং সেখান থেকে আপনি যদি আমাদের নেবারিং কান্ট্রি দেখেন, ইন্ডিয়ার টিসিএস এবং ইনফোসিস একজন $25-26 বিলিয়ন নিয়ে যাচ্ছে। তো সেখানে কিন্তু বাংলাদেশে আমরা ওই 1 বিলিয়ন নিব কি নিব না সেটা নিয়ে। সো এখানে একটা হিউজ ইনভেস্টমেন্টের গ্যাপ আছে, এবং এই ইনভেস্টমেন্টটা করতেই হবে, কারণ আমাদের যে ইয়ুথ জেনারেশন তারা কিন্তু ডিরেইলড হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এই ফিল্ডে পড়াশোনা করে যদি অ্যাপ্রোপ্রিয়েট কাজ না পায়, অ্যাপ্রোপ্রিয়েট স্যালারি বাংলাদেশের কনটেক্সটে যদি না পায়, সবাই তো আর বিদেশে যেতে পারে না, নিঃসন্দেহে। তো এই জেনারেশনটা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আমি ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে আমি একটা বিরতির পর আপনাকে একটা বড় প্রশ্ন দিয়ে আমি শুরু করব, কারণ আপনাদের এই ভাবনাটা জানা দরকার। আমি একটা বিরতি নিচ্ছি দর্শক, একটা বিরতির পর ব্র্যাক আইটি সিইওর সাথে খুব দ্রুত ফিরবো, আমাদের সাথে থাকবেন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ব্র্যাক আইটির সিইও শাহরিয়ার হক। আমি বলছিলাম ইনভেস্টমেন্ট নিয়ে একটু প্রশ্ন করবো, কিন্তু আমি প্রশ্নটা একটু বড় করে করি। আমি যখন ব্র্যাকের নাম শুনি, বাংলাদেশে যখন কেউ ব্র্যাকের কথা বলে, আমাদের সামনে একটু ডিফারেন্ট একটা পারসেপশন মাথায় আসে, একটু সোশ্যাল ডেভেলপমেন্ট, আইএনজিও, এই ধরনের কথাগুলো বা আলোচনাগুলো বেশি চলে আসে। নাও ইট ইজ ব্র্যাক আইটি। আমি একটু জানতেই চাই যে ব্র্যাকের
সব ওই কাজগুলোকে সাথে রেখে কেন আইটিতে আপনারা ইনভেস্টমেন্টে আসলেন এবং আপনাদের আসলে ভাবনা কি? মানে একটা তো বড় বাজার আছে, সেটাকে সার্ভ করার আছে, মানে আর কেন এই ভাবনা হঠাৎ করে আসলো? আমি নিজেও আসলে বাংলাদেশে অনেকদিন পর আসছি। আই লিভ ইন ক্যানাডা, ওয়ার্ক দেয়ার। অ্যাট ওয়ান পয়েন্ট আই রিয়েলি ওয়ান্টেড টু ডু সামথিং ইন বাংলাদেশ। আসার পরে ব্র্যাকের সম্বন্ধে যেটা আমি 93-তে ওয়েন আই লেফট, ওর স্যালাইন বানায়, এনজিও। বাট অ্যাকচুয়ালি আমার কাছে এখন যেটা মনে হয়, ব্র্যাক ইজ ওয়ার্ল্ডস বেস্ট কেপ্ট সিক্রেট। অ্যান্ড আই রিয়েলি রেসপেক্ট দিস অর্গানাইজেশন বিকজ তারা আসলে অ্যাকশানে বিলিভ করে এবং দে আর ভেরি ফোকাসড হচ্ছে ইরাডিকেট পভার্টি অ্যান্ড হেল্প পিপল অ্যাচিভ দেয়ার পোটেন্সিয়াল। সো আমাদের ফাউন্ডার ফজলে হাসান আবেদ স্যার, সো ওনার কিছু থিওরিজ অ্যান্ড ফিলোসফি অ্যাকচুয়ালি রিয়েলি অ্যাট্রাক্টেড মি, এবং আই রিয়েলি ফেল্ট ইটস আ ভেরি সেলফলেস, মানে কোনো পার্সোনাল ইন্টারেস্ট ছাড়া ভেরি ফোকাসড টুয়ার্ডস আ মিশন। সো এই মিশনটা যখন উনি স্টার্ট করেছে, ব্র্যাক, ইটস ভেরি ক্লোজ টু ওয়েন বাংলাদেশ ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট, তখন থেকে আই থিঙ্ক হি স্টার্টেড হিজ জার্নি অ্যান্ড বেসড অন কান্ট্রিজ নিড, ইররেসপেক্টিভ অফ উইচ গভর্নমেন্ট, ব্র্যাকের কাজ হচ্ছে টু ওয়ার্ক বিসাইড এনি গভর্নমেন্ট দ্যাট উইল বি ইলেক্টেড বাই দ্য পিপল, এবং দেশের জন্য কাজ করা এবং গ্লোবালি এই পভার্টি ইনজাস্টিসকে দূর করা। So because he is a visionary leader, some 20-25 years ago he realized, or his circle actually helped him realize, that digitalization, without it উনি যে মিশনটা করতে চাচ্ছে সেটা সম্ভব হবে না। সো সেইটার জন্যেই ব্র্যাকের অনেক সাবসিডিয়ারি অর্গানাইজেশন আছে, প্লাস সোশ্যাল এন্টারপ্রাইজ এবং ইনভেস্টেড অর্গানাইজেশন আছে। সেখান থেকেই সাম 20 years ago he invested, ব্র্যাক ইনভেস্টেড অন ব্র্যাক আইটি, সো দ্যাট এই লাস্ট 20 years থেকে ব্র্যাকেরই বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান এবং প্রোগ্রাম ডিজিটালাইজেশন করে, যাতে আরও কম খরচে এবং আরও প্রপারলি যাতে আমরা সিটিজেনদেরকে সার্ভ করতে পারি। তো সেইটা করতে করতে এখন ব্র্যাক ইজ অলসো ভেরি ফোকাসড অন ইউথ। তো সেই জায়গাতে ব্র্যাক হ্যাজ রিয়েলাইজড এই যে একটা বড় সেক্টর অফ ইউথ কামিং আফটার গ্র্যাজুয়েটিং ফ্রম টেকনোলজি রিলেটেড ফিল্ড, তারা যে প্রপারলি কাজ পাচ্ছে না এবং এখানে যে একটা হিউজ এমপ্লয়মেন্টের বিষয় আছে। সো এইটার জন্যে ব্র্যাক অ্যাকচুয়ালি ইজ মোর ইন্টারেস্টেড নাও যে ব্র্যাক আইটি থ্রুতে এই সোশ্যালি ইম্প্যাক্টেড যদি একটা কিছু করা যায়, একটা বড় প্ল্যাটফর্ম করা যায়, সো সেইটা নিয়ে করছে ব্র্যাক। আর আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, বিভিন্ন যুগে দেশে যা দরকার এই রেলেভেন্সিটা ব্র্যাক বুঝে। একটা থিঙ্ক ট্যাঙ্ক, কিছু গবেষকরা সবসময় এটা নিয়েই চিন্তা করে এই মুহূর্তে দেশের কি লাগবে এবং নেক্সট ফিউচারে কি লাগবে, সেইভাবে ব্র্যাকের বিভিন্ন ইন্টারভেনশন। সো ডিজিটালাইজেশন উইদাউট ইট আসলে অ্যাজ আ নেশন উই ওয়ন্ট বি এবল টু গ্রো। এবং ইউথ সেক্টর ডেমোগ্রাফিক চেঞ্জ যেভাবে হচ্ছে বাংলাদেশে, এবং টেকনোলজি রিলেটেড ফিল্ডের পড়াশোনাটা অনেক পপুলার, সবাই এখানে পড়াশোনা করছে, বাট করার পরে কি হচ্ছে। সো এই ফ্রাস্ট্রেশন যাতে না থাকে এবং একটা বিশাল পজিটিভ ইম্প্যাক্ট যাতে বাংলাদেশের জিডিপিতে হয়, সো এইখানে মনে হয় ব্র্যাক আইটি থ্রুতে একটা ভূমিকা রাখতে চাচ্ছে। গ্রামে গঞ্জে বা প্রান্তিক পর্যায়ের ছেলে মেয়েদেরকে তুলে আনার ক্ষেত্রে কোনো ইনিশিয়েটিভ আছে? কারণ আইটি নিয়ে তো সাধারণত দেখা যায় একটু শহর কেন্দ্রিক ভাবনা বেশি। ডেফিনেটলি আমরা নন ট্র্যাডিশনাল ওয়েতেই যাচ্ছি, যেহেতু উই হ্যাভ রিচ অল ওভার দ্য কান্ট্রি, এবং শুধু নামি দামি ইউনিভার্সিটিও না, সারা দেশে যেসব ইউনিভার্সিটি আছে আমরা সেখানে যাচ্ছি। সেখান থেকে আমরা ব্র্যাক আইটি একাডেমি এস্টাবলিশ করে আমরা সিলেকশনের মাধ্যমে আমরা ওই পোটেন্সিয়াল ক্যান্ডিডেটদের জন্য উই আর ডিজাইনিং আ ট্রেনিং প্রোগ্রাম দ্যাট উইল অলসো বি ফান্ডেড, অ্যান্ড দেন ওইখানের পর থেকে উই উইল গ্র্যাজুয়েট দেম অ্যান্ড ইনভলভ দেম ইন রিয়েল প্রজেক্ট। এবং এইটা আসলে এমন না যে আমরা আবিষ্কার করেছি এই ফর্মুলা। দিস ইজ সামথিং দ্যাট এগেন আই কম্পেয়ার বাংলাদেশ উইথ ইন্ডিয়া, বিকজ ইন্ডিয়া ইজ এ সাকসেস স্টোরি। সো দিস ইজ হাউ ইন্ডিয়ানস হ্যাভ অলসো ডান দ্যাট। সো ওই রেসিপিটাই কিন্তু আমরা ফলো করতে পারি। একটা বিষয় সেটা হচ্ছে যে ধরেন
আমরা যখনই আমি তো সফটওয়্যার রপ্তানির দিকে প্রশ্নটাকে নিয়ে যেতে চাই, আমরা যখন সফটওয়্যার রপ্তানির কথা বলি তখন দুটো জিনিস মাথায় আসে যে এভরিথিং ইজ টার্নিং ইনটু আইওটি বেসড, সামনে যে কোনো কিছুই হবে এটা ইন্টারনেটের উপর বেস করে আইওটি বেসড হবে ওয়ান। সেকেন্ডলি হচ্ছে যে আমরা যখনই রপ্তানির কথা বলি এই ধরনের সফটওয়্যার, সবার আগে পশ্চিমা দেশগুলোর কথা আমাদের মাথায় আসে, ইউরোপ, আমেরিকা, কানাডা, মেবি লাইক দিস। এশিয়াতে একটা বড় বাজার আছে, লোকাল একটা বড় বাজার আছে। আপনাদের ড্রাইভের যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, সবাই ওয়ান্টস টু গো টু ইন্টারন্যাশনাল, কিন্তু লোকাল মার্কেট বা এশিয়ার ভেতরের বড় বড় দেশগুলোকে সফটওয়্যার রপ্তানি করার জন্য কি আসলে ইনিশিয়েটিভ নেওয়া উচিত? কারণ এখানেও নিশ্চয়ই একটা বড় বাজার আছে। বাংলাদেশের একটা আইওটি স্ট্র্যাটেজি ডেভেলপ করা হয়েছিল ফিউ ইয়ার্স এগো, অ্যান্ড আই থিঙ্ক দেয়ার ওয়াজ an intention to create IoT lab, to create industry that would be close to $1 billion, and also create a 10,000 মানুষের একটা capacity IoT skill set. So I'm not sure latest how much of that was achieved. So the intention was there, but I'm not sure how much of that was achieved. But again, যতটুকু আমি জানি এইখানে আসলে ওরকম বড়ভাবে IoT ইউজেজ হচ্ছে না এখনো। আর যদি আমি ইয়ার কথা বলি, মার্কেট রপ্তানির বাজার বড় ধরার কথা বলি, সেটা আমরা কি এশিয়াতে বেশি ফোকাস করব নাকি ইউরোপে বা আমেরিকায়? না দেখেন, এট দ্য এন্ড অফ দ্য ডে এভরিথিং হ্যাজ টু বি সাস্টেনেবল। সো ইউরোপিয়ান একজন ইঞ্জিনিয়ার বা আমেরিকান, ক্যানেডিয়ান, অস্ট্রেলিয়ান একজন ইঞ্জিনিয়ার যে কাজটা আপনাকে করে দিবে যে রেটে, ঠিক একই কোয়ালিটির কাজ বাংলাদেশে বসে একটা ইঞ্জিনিয়ার করে দিতে পারে আপনাকে, কিন্তু প্রাইস কস্ট আপনার অনেক কম হবে। সো দিস ইজ ওয়্যার ইউ ক্যান হ্যাভ আ সাস্টেনেবল বিজনেস, যেটা উইন উইন সিচুয়েশন হবে। আমেরিকান বা ইউরোপিয়ান বা গ্লোবাল ক্লায়েন্টের জন্যও ইট উইল বি প্রফিটেবল, এবং বাংলাদেশের যারা এন্টারপ্রেনার কোম্পানিজ, দে উইল বি অলসো এবল টু মেক মানি। এশিয়াতে হবে, বাট ইউরোপিয়ান এবং ইউএস সেক্টরটা মোর প্রফিটেবল। আর বাংলাদেশে যেটা করতে পারি, যেটা আসলে এখানে আমার মনে হয় কিছু পলিসি লেভেলেরও হয়তো কিছু গাইডেন্স বা ডাইরেকশন দেওয়া যেতে পারে, যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনদেরকে যদি কোনো রকম গাইডেন্স দেওয়া যায় যে ওয়াই ডোন্ট ইউ বাই কোর ব্যাংকিং সিস্টেম দ্যাটস ডেভেলপড ইন বাংলাদেশ, এরকম যদি কিছু রুল করে দেওয়া যেতে পারে, তখন কিন্তু চাপে পড়ে ডেফিনেটলি সফটওয়্যার কোম্পানিজ ইন বাংলাদেশ উইল বি এবল টু ডেভেলপ। হ্যাঁ, এটা এরকম রকেট সায়েন্স না, কারণ বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্টস, ডিজাইনাররাই কিন্তু ওই বিদেশি সফটওয়্যারের কাজ করছে। মানে কোয়ালিটি বা লুকের দিক দিয়ে সেটা নিয়ে কোনো ঝামেলা হবে না। কিন্তু একটা জিনিস নিয়ে বাংলাদেশের মানুষ, আমি শোয়ের আগেও কথা বলছিলাম, যে তারা একটু সিকিউরিটি নিয়ে ভয় পায়। তো বাংলাদেশে তৈরি সফটওয়্যার আসলে কতটা নিরাপত্তা দিতে পারে? কারণ এখন তো ডেটার সিকিউরিটি নিয়ে অনেক বেশি আলোচনা হয়, সেটি নিয়ে যদি কিছু বলেন, হাউ মাচ প্রিপেয়ার্ড আর ইউ? ডেটা সিকিউরিটি, ডেটাকে সিকিউর রাখার জন্য টেকনোলজিক্যালি যেসব প্রিকশন নিতে হয়, সেটার নলেজ একজন আমেরিকান লোকও ইঞ্জিনিয়ারও যা জানবে, সে একই বই বা কন্টেন্ট পড়ে বাংলাদেশের ইঞ্জিনিয়ারও সেটা শিখে, ইমপ্লিমেন্টও করতে পারে। কথা হচ্ছে যদি ব্রিচ হয়, তখন হু উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল অ্যান্ড হাউ স্ট্রংলি। বিদেশে এই আইনগুলার রেপারকাশন অনেক সিরিয়াস থাকে। এখন বাংলাদেশেও যদি এরকম সিরিয়াসনেস আসে, তাহলে তো there is no problem. But in terms of যদি আমি ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভ দেখি, মানে আই অ্যাম ভেরি কনফিডেন্ট যে বাংলাদেশে উই উইল বি এবল টু ডু ইট। এখানে আরেকটা জিনিস যেটা করতে হবে, যেটা আসলে আমি ব্র্যাক আইটিতে করেছি, দেয়ার আর লট অফ এক্সপ্যাক্টস। বাইরে অনেক বাঙালি যারা কাজ করে অনেক দিন থেকে, তারা অনেকে কিন্তু দেশে ফিরে আসতে চায় এবং দে ওয়ান্ট টু কন্ট্রিবিউট, এবং দে রিয়েলি হ্যাভ গুড ওয়ার্ক এক্সপিরিয়েন্স। কারণ এই ইন্ডাস্ট্রিটা আপনি থিওরি যতই ভালো পারেন, ইটস অ্যান অ্যাপ্লাইড সায়েন্স। সো একটা ভালো মেন্টরের সাথে, একটা গুরুর সাথে থেকে আপনার আসলে কাজ করতে করতে ইউ এনহ্যান্স ইউর স্কিল। সো এরকম বাংলাদেশের অনেকে বিভিন্ন দেশে আছে এক্সপিরিয়েন্স। তো তাদের জন্য যদি কোনো আমরা একটা ব্যবস্থা করতে পারি, দে কাম স্টে হেয়ার ফর ফিউ ইয়ার্স অর ফর লং টার্ম, এবং তাদের অ্যাডভাইস নিয়ে, তাদের কাছ থেকে কিছু ট্রেনিং নিয়ে এখানে কিন্তু অনেক কিছু করা যায়। নিঃসন্দেহে। আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে ইয়াং জেনারেশন আপনার জন্য বেশ কিছু প্রশ্ন পাঠিয়েছে, আমরা সেগুলোর উত্তরে জানবো। দর্শক, একটা বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন।
আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ব্র্যাক আইটির সিইও শাহরিয়ার হক। আমি বলছিলাম যে নতুনরা প্রশ্ন পাঠিয়েছে, তো আমাদের যারা ইয়াং অডিয়েন্স তারা সবসময় আমাদের গেস্টদের জন্য প্রশ্ন পাঠায়, সেগুলো আমরা একটু র্যাপিড ফায়ার আদলে করি, দ্রুত উত্তর দিতে হবে বলি আমি, কিন্তু আপনি হয়তো কিছুটা ভাবনার সুযোগও পাবেন। প্রথম প্রশ্ন আমি করতে চাই, আপনার দিনের কোন 3টি সফটওয়্যার বা টুল ছাড়া আপনার চলেই না, এটা লাগবেই, এরকম কোন সফটওয়্যার বা টুল আপনি ইউজ করেন? ইমেলকে যদি টুল বলা হয়, মাইক্রোসফট আউটলুক, ইমেল একটা কমিউনিকেশন। আসলে আমার স্টেজে তো আমি আসলে ওই ধরনের কাজ কম করি, মেনলি স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং। সো আসলে আমার ওরকম টুলের ইউজ যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা যখন যেটা হয়, আসলে ওরকম কোনো টুলের প্রতি ইয়ে না। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন, সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে নিয়ে সবচেয়ে বড় মিথ কি, ভুল ধারণা কি, যেটা মানুষের মনে প্রচলিত আছে? সফটওয়্যার আনলেই প্রবলেম সলভ হয়ে যাবে। আচ্ছা, এটা মানুষের একটা ভুল ধারণা। ওকে, থার্ড প্রশ্ন, মানে উল্টাটাও হইতে পারে। আপনার যদি একটা প্রসেস থাকে যেটা ফল্টি, সেটার উপর আপনি সফটওয়্যার লাগায় ওই প্রসেসটাকে আরো পাওয়ারফুল করে দিলেন, তাহলে আপনার বিপদটা আরো বেড়ে যাবে। সো প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং, বিজনেস প্রসেস আন্ডারস্ট্যান্ডিং ইজ আ প্রি-রিকুইজিট ফর বিফোর এনি অটোমেশন। ওকে, তার মানে শুধু সফটওয়্যার আনলেই সমাধান হয়ে যাবে না, পুরো প্রসেসকে ঠিক করতে হবে। থার্ড প্রশ্ন করতে চাই, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে সবচেয়ে দ্রুত কোনটি বদলাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি সিকিউরিটি ট্রেন্ড? দুইটাই। সিকিউরিটি ট্রেন্ড বদলাচ্ছে, কারণ এটা একটা ভাইরাসের মতন, যে করোনা ভাইরাস আসছে, আমরা ওষুধ বাই করলাম, আবার আরেকটা ভাইরাস আসছে, আরেকটা ওষুধ বাইর হয়। সো কনস্ট্যান্টলি দেয়ার আর সাম পিপল হু আর ক্রিয়েটিং ভাইরাস, এবং ওইটার জন্য অ্যান্টিভাইরাস ক্রিয়েট করা হচ্ছে। সো সিকিউরিটি থ্রেট ইভলভ হচ্ছে র্যাপিডলি। অ্যাট দ্য সেম টাইম আর এআইতে তো অনেক কাজ হচ্ছে ভেরি র্যাপিডলি, অ্যান্ড স্পেশালি উইথ কোয়ান্টাম কম্পিউটিং কামিং ইন, কম্পিউটিং পাওয়ার এত বেশি হয়ে যাবে। সো এআইতে বিশাল বড় চেঞ্জ ভেরি র্যাপিডলি আসবে। ওকে, 4 নম্বর প্রশ্ন, আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ডেটা প্রাইভেসি নাকি ইউজার এক্সপিরিয়েন্স? আমার কাছে ডেটা প্রাইভেসি অ্যাজ আ হিউম্যান বিং বেশি গুরুত্বপূর্ণ, বাট অ্যাজ এ বিজনেস পারসন ইউজার এক্সপিরিয়েন্স ভালো না হলে আমার প্রোডাক্ট বেচবে না। সো বাট ডেটা প্রাইভেসি এথিক্যালি, এবং আমার মনে হয় এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ। ওকে, 5 নম্বর প্রশ্ন, নতুন কর্মী, আপনার নতুন যারা ইয়াং কলিগ, তাদের আসলে কোন দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, আইডিয়া জেনারেশন নাকি এক্সিকিউশন? বাংলাদেশের এই মুহূর্তে কনটেক্সটে বলি এক্সিকিউশন। আচ্ছা, কারণ আমাদের অনেক আলোচনা হয়, যে আপনার সাথে আমি আলোচনা করছি, বাংলাদেশে আসার পর আমি অনেক টক শো দেখি, সো লট অফ গুড ডিসকাশনস হ্যাপেন। এক্সিকিউশনে আমরা মনে হয় পারি না করতে। হ্যাঁ, কারণ এক্সিকিউশনে অনেক চ্যালেঞ্জ থাকে, কষ্টও কাজ। আর এখন তো ইনফরমেশন অনেক ওপেন, সো অনেক রিসোর্স থেকে অনেক আইডিয়া পাওয়া যায়, শেখা যায়, বাট করার সময় প্রবলেমটা হয়। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, ওয়ার্কফোর্সকে সবসময় প্রোডাক্টিভ কিভাবে রাখা যায়? এটা ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, এবং এখানে কিছু মিথ, আমি একটু ওয়ার্ক লাইফ ব্যালেন্সের এক্সাম্পলটা সবাইকে দিই। যে মানে আমরা ব্যালেন্সের কথা কখন বলি, যখন দুইটা জিনিস থাকে, দেন ইউ ব্যালেন্স। সো আই টেল মাই কলিগস যে দেয়ার ইজ নাথিং টু ব্যালেন্স এনিমোর, কারণ এই দুটো জিনিস এক হয়ে গেছে। তো তখন বলে, ও আচ্ছা, আপনি তার মানে আমাদেরকে এখন বেশি কাজ করাবেন। তখন আমি ওনাদেরকে বুঝাই যে দেখেন, সবাইকে জিজ্ঞাসা করি যে আপনার বাসায় কোনো ছোট কর্নারে কি ডেস্ক আছে? বলে যে হ্যাঁ আছে। কম্পিউটার আছে? হ্যাঁ। কাজ করেন? হ্যাঁ। আচ্ছা, এখন অনেক অফিসে ডে কেয়ার থাকে, জিম থাকে, লকার থাকে। তার মানে দেখেন, আপনার অফিসটা কিন্তু বাসার মতন হয়ে যাচ্ছে, আবার আপনার বাসাও কিন্তু অফিস বানায় ফেলছেন। সো এখন এখানে আলাদা করার কিছুই নাই, যেটা দরকার সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি অ্যাট ওয়ার্ক। কখন আসলাম অফিসে আর কখন গেলাম, এটা ইম্পর্টেন্ট না। আমি যতক্ষণই থাকলাম প্রোডাক্টিভ আওয়ার নাকি, আমার একটা প্রজেক্ট আমার করতে হবে, এটা আমার ডেডলাইন, এই কোয়ালিটিতে ডেলিভারি করতে হবে। এখন এটা আমি বাসার থেকে করি না কফি স্টোর থেকে করি নাকি অফিসে বসে করি, শুড নট বি দ্যাট ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো এইটা যদি আমরা দেই, এই ফ্লেক্সিবিলিটিটা যদি দেই, তাহলে প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যায়। যেরকম কোভিডের সময় দেখা গেছে আমাদের অনেক ফিমেল কলিগ অ্যাকচুয়ালি ডিড নট ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাট হোম, বিকজ বাসায় থাকলে তাদের বাসার কাজও করতে হতো, আবার অফিসের কাজও করতে হতো, এবং কামিং টু অফিস অ্যাকচুয়ালি হেল্প দেম। ওই কফি কর্নারে একটা চ্যাটিং হয়, একটু বাইরে যেয়ে লাঞ্চ খাওয়া হয়, সো ইটস অলসো আ রিক্রিয়েশন ফর দেম। সো আমার মনে হয় এখানে হাইব্রিড মডেল উইল ওয়ার্ক, এবং এইটা যদি আমরা এই ফ্লেক্সিবিলিটি এবং এই ট্রাস্ট যদি করতে পারি এমপ্লয়ীদের উপর, আই থিঙ্ক দে উইল টেক ওনারশিপ
of the time, and they will really be very productive. খুব ভালো ডিফারেন্ট অবজারভেশন, যারা নতুনরা শুনছেন তাদের জন্য এটা জানারও বিষয়। 7 নম্বর প্রশ্ন, এটা আমিও জানতে চাই, তারা জানতে চায় বস হবার বিপদ কি? বস হওয়ার বিপদ হচ্ছে everybody's failure is actually your failure and nobody's credit is your credit. So বিপদটা হচ্ছে সবাইকে মোটিভেট রাখা, এবং অনেক সময় কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, অনেক সময় দুটো ভালো মানুষ বাট ল্যাক অফ কমিউনিকেশন আর মিসকমিউনিকেশনের জন্য ভুল বোঝাবুঝি হয়। সো টিমটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই সফট টেকনোলজির এখন আর ওই ওয়ান ম্যান শো বলতে কিছু নাই, এভরিথিং ইজ ডান অ্যাজ আ প্রজেক্ট। আর একটা প্রজেক্ট তখনই সাকসেস হয় যখন টিম অ্যাকচুয়ালি বিকামস আ রিয়েল টিম। সো ওইটাই চ্যালেঞ্জ। ওকে, 8 নম্বর প্রশ্ন, অন্য প্রতিযোগিতার চেয়ে ব্র্যাক আইটি আলাদা কেন? যদি একটা পার্টিকুলার পার্সপেক্টিভ বলতে বলি বা একটা সেন্টেন্সে যদি বলতে চান। উই ডু everything that will have a social positive impact in some way. ওকে, আমরা যদি একটা বড় কাজ পাই বাট আমরা জানি ওই কোম্পানির মাধ্যমে কোনো একটা এফেক্ট হচ্ছে সোসাইটিতে যেটা অ্যাকচুয়ালি আইডিয়াল না, দেন উই আর নট ভেরি ইন্টারেস্টেড। সো আমরা খুব সিলেক্টিভ এই ব্যাপারে। এটার কারণটা আপনারা বুঝতেই পারছেন, বিকজ উই ক্যারি আ নেম উইচ ইজ ব্র্যাক, a brand name that is respected all over the world and Bangladesh, so that cannot be tarnished at any point. ওকে, ফেয়ার এনাফ। 9 নম্বর প্রশ্ন করতে চাই, প্রযুক্তি বা সফটওয়্যারের বাইরে আপনার আগ্রহের জায়গা কি? কি নিয়ে কাজ করতে বা ভাবতে পছন্দ করেন? আমি আসলে খুবই মানে লেজি। I just like to watch movie and stay home, read, and I like to watch sports. খেলাধুলা ভালো লাগে। র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন আপনার কোম্পানির কোনো একটি প্রোডাক্টে অনেক সাফল্য এসেছে, তবে সেটা আপনার কোম্পানির মূল ব্যবসার সাথে খুব একটা সঙ্গতিপূর্ণ নয়, কিন্তু কাজটা আপনি করেছেন। আপনি কি ওই প্রোডাক্টটাকে বা ওই সার্ভিসটাকে ক্যারি ফরওয়ার্ড করবেন, নাকি ওই পার্টিকুলার প্রজেক্টের পরই বন্ধ করে দেবেন? As a businessman, as a business entity, I do not want to stay limited. আমার ওই lot of diversification দরকার। আমি তখনই একটা প্রোডাক্ট বন্ধ করব, অবভিয়াসলি ইফ ইটস মেকিং মি লস। আরেকটা হচ্ছে ইফ ইটস গোয়িং এগেনস্ট আওয়ার ফিলোসফি, যেটা ব্র্যাকের ভ্যালুস, যেটা আমাদের ভ্যালু। ইফ দিস প্রোডাক্ট ইজ সাম ওয়ে ইনডাইরেক্টলি 3-4 স্টেপে যাওয়ার পরেও যদি ইফ ইটস হ্যাভিং আ নেগেটিভ ইম্প্যাক্ট অন সোসাইটি, then immediately we are not going to be involved in that, or if it's making loss. But এইটা ছাড়া, if it's making good money and if it's not harming the society, and if I have the capacity to do it, then I would probably not. Okay. Because expansion is required. আবেদ স্যারের একটা কোড আমরা ব্র্যাক আইটিতে প্রতিদিন, মানে এটা আমাদের একটা ব্রিদিং এর মতন, যে স্মল ইজ বিউটিফুল বাট লার্জ ইজ নেসেসারি। সো একটা বড় ইম্প্যাক্ট হইলে বড় করে জিনিস করতে হয়। নিঃসন্দেহে। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম, আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়েছে। আর ছোট ছোট দুটি প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজকের আয়োজন শেষ করব। প্রশ্নটা যেটা করতে চাই, এটা আমি একটু বড় পরিসরেই প্রশ্নটা আনতে চেয়েছিলাম, যে আমরা যখন নতুনদের সাথে কথা বলছিলাম তারা একটা পার্সপেক্টিভ দেয় যে যখনই তারা টেকনোলজি বেসড বা সফটওয়্যার বেসড ইভেন স্টার্টআপগুলো নিয়ে কাজ করতে চায়, তারা এনা ফান্ডিং পায় না। তারা ব্যাংকের কাছে গেলে ব্যাংক, যেহেতু তারা কোলাটেরাল দিতে পারে না, ব্যাংক তাদের প্রতি খুব একটা আগ্রহ দেখায় না, তো তাদের একমাত্র সোর্স হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল। সেখানেও যেটা তারা টাকাটা পায় সেটা তাদের জন্য এনাফ হয় না। তারা আসলে কি করে? অনেককে আমি চিনি, তারা নিজেদের জমি জমা বেচে ইনভেস্ট করে তারা সফটওয়্যার কোম্পানি খুলে বাইরের কিছু ক্লায়েন্টের সাথে কাজ করছে, বা তাদের স্বপ্নটাও থাকে লিমিটেড। এত বড় স্বপ্নও দেখতে তারা ভয় পায়, কারণ কোনো ফাইন্যান্সিয়াল বা ফান্ডিং, ইনভেস্টমেন্ট বা সাপোর্ট পাচ্ছে না তারা। সো এইখানে অন্য দেশে, ডেভেলপড কান্ট্রিতে, দেয়ার আর লট অফ ফাইন্যান্সিয়াল ভেহিকলস অ্যাভেলেবল ফর সফটওয়্যার কোম্পানিজ টু গেট ফান্ডস ফ্রম, নট অনলি ভেঞ্চার ক্যাপিটাল এবং ব্যাংক, ওইটা ছাড়াও অনেক ভেহিকল আছে। সো আমার মনে হয় বাংলাদেশে উই শুড লুক অ্যাট দোজ অ্যাভিনিউজ অ্যান্ড ক্রিয়েট দ্যাট স্ট্রাকচার, এবং সেখান থেকে যদি সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে আসলেই গ্রো করতে চায়, আমরা যদি আসলেই গ্রো করতে চাই, আ লট অফ মানি হ্যাজ টু বি পুট ইন। জাস্ট একটু পার্সপেক্টিভ দিই, ইনফোসিস আর টাটা কনসালটেন্ট, ইনফোসিস 1968 বা 70 থেকে ইনভেস্ট করা শুরু করেছে। আমরা সাকসেসটা দেখি সিলিকন ভ্যালি, বাট একটু রিসার্চ করে দেখেন 30-40 বছর থেকে এখানে লট অফ মানি হ্যাজ বিন পুট ইন, নাও দ্য রেজাল্টস আর কামিং। সো একটা ভিশন দেখতে হবে।
মানে উই নিড বিজনেসম্যান উইথ আ লং টার্ম ভিশন, নট ট্রেডার্স। বিজনেসম্যান যারা একটু লং টার্ম সময় নিয়ে, কারণ এইটা যে সাকসেসফুল হবে এইটা নিয়ে কোনো ডাউট নাই, ইট ইজ ইনএভিটেবল। ডিজিটালাইজেশন ট্রান্সফরমেশন হতেই হবে। Smart nations have understood that long time ago. They have invested and now they are reaping. But আমাদের এত দেরিও করা লাগবে না। If we have the proper funding and proper set of policies and support, and I think Bangladesh has enough resource, যেটা আমাদের main strength and price competitiveness, we can easily accelerate. ওকে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই। ঠিক এক দশক পরে, অর্থাৎ 10 বছর পরে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে আপনি কোথায় দেখেন? এখন যে স্পিডে যে গতিতে যাচ্ছে, খুব একটা যে প্রগ্রেস হবে নেক্সট 10 ইয়ার্সে, মোস্ট লাইকলি নট। বাট ইফ দেয়ার আর মোর ইনভেস্টমেন্ট, ফান্ডিং অ্যান্ড উইথ প্রপার পলিসি সাপোর্ট, আই থিঙ্ক এটা অনেক র্যাপিডলি চেঞ্জ হতে পারে। আরেকটা এক্সাম্পল দিই, বাংলাদেশে অনেক পার্টনার থাকে বড় কোম্পানির, এসএপির ইমপ্লিমেন্টার, ওরাকেলের ইমপ্লিমেন্টার, বাট কোনো কোম্পানি নাই এসএপির মতন প্রোডাক্ট বানায়। হ্যাঁ, সো এরকম বড় বড় জিনিসে আমাদের কাজ করতে হবে। সো এবার আমি আমার কোম্পানিতে এরকম একটা চ্যালেঞ্জ নিয়েছি, একটা সিবিএস এর মতন প্রোডাক্ট এবং একটা ইআরপি, যেটা মানে আমার ইচ্ছা আছে যে অ্যাটলিস্ট উই উইল বি ইন দ্যাট বেঞ্চমার্ক অফ এসিপি। সো একটা হিউজ ইনিশিয়েটিভ নিয়েছি। দিস ইজ জাস্ট টু সেট অ্যান এক্সাম্পল ফর দ্য আদার্স, যে অ্যাকচুয়ালি বাংলাদেশেও it is possible. So with proper investment and setup, বাংলাদেশ 10 বছরে 20 বছরে চলে যেতে, 20 বছর অ্যাডভান্স করতে পারবে। But if situation stays status quo, then I don't see a very good, very rapid progress. ওকে, আমরা তেমনটা আশা করি যে বাংলাদেশ 10 বছর আসলে 20 বছরের কাছাকাছি এগিয়ে যায়। জনাব শাহরিয়ার হক, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে এবং দর্শকদের সবাইকে ধন্যবাদ। আমরা যদি ওয়ার্ল্ডের সফটওয়্যার ইন্ডাস্ট্রির সাথে বা আইটি ইন্ডাস্ট্রির সাথে বাংলাদেশের কম্পেয়ার করি, তাহলে বোধহয় বিলিয়ন ডলারের বাজারের স্বপ্ন যে আসলে খুবই সীমিত স্বপ্ন, এটা কিন্তু শাহরিয়ার হক আজকে নিজের বক্তব্যে বলেছেন। তার মানে কি, বাংলাদেশ মাত্র আতুর ঘর থেকে বেরিয়ে হাঁটি হাঁটি পা পা করে চলতে শুরু করেছে। সেখানে আসলে ওরা অনেক সাপোর্ট লাগবে। একটা শিশুকে যেমন ধরে অনেকটুকু এগিয়ে দিতে হয়, যেটা আমাদের অন্য অনেক খাত পেয়েছে, সেইভাবে আসলে এগিয়ে দিতে হবে। সেই এগিয়ে দেওয়ার ক্ষেত্রে আসলে কিন্তু একটি জিনিস গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমাদের দেশে যারা বিভিন্ন সময়ে প্রযুক্তি নিয়ে কাজ করছেন, তাদেরকে আসলে একটু ক্যারি ফরওয়ার্ড করতে হবে, একটু ফর্মালাইজ করতে হবে, একটু ডিসিপ্লিনে আনতে হবে। তাহলে কিন্তু বাংলাদেশের আইটি সেক্টর বা সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে নিয়ে আমরা যে একটা কয়েক বিলিয়ন ডলারের স্বপ্ন দেখতে পারি, সেটি কিন্তু আসলে অবশ্যম্ভাবী। তিনি বলছিলেন যে ডিজিটালাইজেশন হবে, সেটি আসলে ইনএভিটেবল, সেটি হতেই হবে। কিন্তু সেটিকে ধারণ করার জন্য, সেটা সুফল টানার জন্য যদি কোনো পলিসিতে পরিবর্তন আনতে হয় বা নতুন কোনো নীতি নিতে হয়, আশা করি সেটি নীতি নির্ধারকরা নেবেন। এতক্ষণ ধরে যারা এই আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।